বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 2 মে 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের দেওয়ানি কার্যবিধির ক্লাস শুরু করতে যাচ্ছি। দেখেন, আজকে আমরা আলোচনা করব রেস সাবজুডিস এবং রেস জুডিকাটার মধ্যে পার্থক্য। তো পার্থক্য আসলে রেস সাবজুডিস এবং রেস জুডিকাটার মধ্যে পার্থক্য আলোচনা করুন, এবং একতরফা ডিক্রি কি রেস জুডিকাটা হিসেবে কাজ করে, এটা হলো প্রশ্ন। তো সবার আগে পার্থক্যে আসি। পার্থক্য আমি সবসময় আপনাদের বলেছি যে পার্থক্য লেখা সবচেয়ে সহজ। আপনি প্রথমে দুইটা সংজ্ঞা দিবেন, ধারাগত, তারপরে ইংরেজি প্রতিশব্দগত, দুইটার উদাহরণ দিবেন, তারপরে তারপরে মামলার পরিণতি, যেরকম রেস জুডিকাটার ক্ষেত্রে প্রথম মামলা হয় নিষ্পত্তি, পরের মামলা হয় খারিজ। আর সাবজুডিসের ক্ষেত্রে প্রথম মামলা চলমান থাকে, দ্বিতীয় মামলা হয় স্থগিত। তারপরে বলা যায় বিদেশি আদালতের সিদ্ধান্ত। বিদেশি আদালতের সিদ্ধান্তের ক্ষেত্রে রেস জুডিকাটা প্রযোজ্য, কিন্তু রেস সাবজুডিস প্রযোজ্য না। এরকম কয়েকটা দিলেই আপনার 7-8টা হয়ে যায়। তো দেখেন, রেস সাবজুডিস এবং রেস জুডিকাটার মধ্যে পার্থক্য। দেওয়ানি কার্যবিধি 1908-এর সংশ্লিষ্ট বিধানের আলোকে রেস সাবজুডিস এবং রেস জুডিকাটার মধ্যে পার্থক্য নিম্নে আলোচনা করা হলো। প্রথমে দেখেন সংজ্ঞা। সংজ্ঞা আসলে আপনি এই যে বইয়ের সংজ্ঞা জীবনেও মুখস্থ করলে আপনার হবে না, মানে হবে ঠিকই, কিন্তু ওই জায়গায় লিখতেও সময় লাগবে। মনে করবেন রেস জুডিকাটা লিখবেন একই পক্ষগণের মধ্যে একই বিচার্য বিষয় নিয়ে এখতিয়ার সম্পন্ন আদালতে একবার যদি কোনো মামলা নিষ্পত্তি হয়ে যায়, তাহলে একই বিচার্য বিষয় নিয়ে একই পক্ষগণের মধ্যে দ্বিতীয়বার মামলা করলে দ্বিতীয় মামলাটি রেস জুডিকাটা দ্বারা বারিত হবে। এই তো রেস জুডিকাটা, বুঝছেন? বা দ্বিতীয় মামলার বিচার হবে, একেই রেস জুডিকাটা বলে। এই যে দেখেন, যে বিষয়ের বিচার এখতিয়ার সম্পন্ন আদালতে একবার নিষ্পত্তি হয়ে গেছে তা তা নিয়ে পুনরায় বিচারে আপত্তি উত্থাপন করাই রেস জুডিকাটা। অপরদিকে একই বিচার্য বিষয়ে পক্ষগণের মধ্যে দুটি পৃথক মামলা বিচার একই সময় চলতে পারবে না, অর্থাৎ পূর্বের দায়েরকৃত মকদ্দমাটির বিচার সাপেক্ষে পরবর্তী মকদ্দমার বিচার কার্য স্থগিত রাখতে হবে, এটাই রেস সাবজুডিস। নাকি ভাই? তারপর দেখেন ধারা। এটা হলো দেওয়ানি কার্যবিধির 10, আর এটা দেওয়ানি কার্যবিধির কত? 11। উদাহরণ আমি নাই পড়ি, উদাহরণ যে অমুক অমুকের বিরুদ্ধে মামলা হয়েছে, প্রথম মামলা নিষ্পত্তি হয়ে গেছে, তাহলে পরের মামলা হবে কি? বারিত, খারিজ। আর এই জায়গায় প্রথম মামলা চললে দ্বিতীয় মামলা করলে দ্বিতীয় মামলা হবে কি? স্থগিত। সো আমরা চলে এসেছি বিদেশি আদালতের সিদ্ধান্ত। রেস সাবজুডিসের ক্ষেত্রে বিদেশি আদালতে চলমান কোন মকদ্দমা দ্বারা বাংলাদেশে এখতিয়ার সম্পন্ন আদালতে চলমান পরবর্তী মকদ্দমা স্থগিত হয় না। গতকাল পড়ছি না রেস সাবজুডিসের ক্ষেত্রে? আপনার কোনো কাগজ টাগজ দিছি আমি আগের কাগজ? আচ্ছা, আর কাগজ নিতে হবে আপনার, দেবানি। রেস সাবজুডিসের ক্ষেত্রে বিদেশি আদালতের সিদ্ধান্ত কি প্রযোজ্য? না, রেস সাবজুডিসের ক্ষেত্রে প্রযোজ্য না। অর্থাৎ বিদেশি আদালতে চলমান মকদ্দমার ক্ষেত্রে রেস সাবজুডিসের বিধান প্রযোজ্য নয়। অপরদিকে রেস জুডিকাটার ক্ষেত্রে কোন মকদ্দমা একই পক্ষগণের মধ্যে একই বিচার্য বিষয় নিয়ে বিদেশি কোন আদালতে একবার নিষ্পত্তি হয়ে গেলে পরবর্তীতে উক্ত একই বিষয় নিয়ে একই পক্ষগণের মধ্যে বাংলাদেশে এখতিয়ার সম্পন্ন কোন আদালতে পরবর্তী মকদ্দমা দায়ের করা হলে তা কি হবে? বারিত হবে। প্রকারভেদ দেখেন, সাধারণত রেস সাবজুডিসের কোনো কি নেই, প্রকারভেদ নাই। পক্ষান্তরে রেস জুডিকাটা কয় প্রকার? 2 প্রকার। একটা হলো প্রত্যক্ষ, আর একটা কি? পরোক্ষ। এবং 11 ধারা 4 নং ব্যাখ্যায় পরোক্ষ দোষারোপ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপর দেখেন জটিলতা পরিহার। জটিলতা পরিহার মানে হলো একই বিষয়বস্তু নিয়ে একাধিক আদালতে একই সাথে কোনো মকদ্দমা চলতে থাকলে ভিন্ন আদালত কর্তৃক ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত বা ডিক্রি সৃষ্টির মাধ্যমে জটিলতার সৃষ্টি হতে পারে। এই জটিলতা পরিহারের উদ্দেশ্যে রেস সাবজুডিসের বিধান করা হয়েছে। অপরদিকে রেস জুডিকাটার প্রধান উদ্দেশ্য হলো মকদ্দমার বহুত্ব নিরোধ করা। ইংরেজি প্রতিশব্দ দেখেন, ইংরেজিতে এটা বলে স্টপ সুট বা রেস সাবজুডিস। অ্যাকচুয়ালি আমরা এমসিকিউতে পড়ছি যে দেওয়ানি কার্যবিধির 10 ধারায় কোথাও কিন্তু রেস সাবজুডিস নাই। ওই জায়গায় লেখা আছে কি? এস্টে অফ সুট। এস্টে শব্দের অর্থ মানে স্থগিত। এস্টে শব্দের অর্থ কি? স্থগিত করা। অন্যদিকে দেওয়ানি কার্যবিধির 11 ধারাকে ইংরেজিতে কি বলে? রেস জুডিকাটা। তারপর ব্যাখ্যা দেখেন, 10 ধারায় ব্যাখ্যা আছে কয়টা? একটি। অন্যদিকে 11 ধারায় ব্যাখ্যা আছে 6টি। প্রযোজ্যতা, 10 ধারা প্রযোজ্য হয় বিচারাধীন মামলার ক্ষেত্রে, অন্যদিকে 11 ধারা প্রযোজ্য হয় নিষ্পত্তিকৃত মকদ্দমার ক্ষেত্রে। বুঝছেন? পরিধি রেস জুডিকাটার বেশি। দেখেন, একতরফা ডিক্রির ক্ষেত্রে কি রেস জুডিকাটা প্রযোজ্য কিনা? একতরফা ডিক্রির ক্ষেত্রে কি রেস জুডিকাটা প্রযোজ্য কিনা? এই
ওই আবির সাহেব দিতেন। আবির সাহেব, একতরফা ডিক্রি কাকে বলে ভাই বলেন দি, মাইক্রোফোন নেন। স্যার একতরফা ডিগ্রি হচ্ছে স্যার বিবাদীর অনুপস্থিতির কারণে একতরফা ডিগ্রি হয়। ওকে, কোথায় বলা আছে বলেন। স্যার একতরফা ডিগ্রির কথা বলা আছে স্যার হচ্ছে 13 আদেশে 6 বিধিতে স্যার, এই 9 আদেশে 6 বিধিতে স্যার, 9 আদেশে 6 বিধিতে। আর হচ্ছে স্যার এর প্রতিকার সম্পর্কে বলা আছে স্যার 9 আদেশের 13 ক। 9 দেশের 13 আর 13 আচ্ছা। 13 ক। একতরফা ডিক্রি আর দোতরফা ডিক্রি জিনিস দুইটা কি আসলে? একতরফা ডিক্রি হলো যখন মামলায় ডিক্রি দিছে, শুনানির সময় বিবাদী ছিল না, বুঝছেন? আর দোতরফা ডিক্রি মানে দুইজনই উপস্থিত ছিল, মামলা কন্টেস্ট হয়েছে, দুইজনই সাক্ষ্য, পক্ষে বিপক্ষে সাক্ষ্য দিছে, তারপরে দুইজনের উপস্থিতিতে সিদ্ধান্ত দিছে। এখন ডিক্রি একতরফা হোক আর দোতরফা হোক, ডিক্রি যখন হয়ে গেল তখন সেটা ডিক্রি, বুঝছেন? ওটা কি একতরফা সূত্রে আইছে নাকি দোতরফা সূত্রে আইছে এটা আমার দেখার দরকার নাই, কার্যকারিতা দুইটার কি একই রকম। তো এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে দোতরফা ডিক্রির ক্ষেত্রে যেরকম রেস জুডিকাটা প্রযোজ্য, একতরফা ডিক্রির ক্ষেত্রেও কি প্রযোজ্য। অর্থাৎ যে মামলাটা অলরেডি একতরফা ডিক্রি হয়ে গেছে, এখন বিবাদী তো হারছে, একতরফা ডিক্রি মানে বিবাদীর বিরুদ্ধে হয়েছে না ভাই, বিবাদী যে ধরেন আবার মামলা করছে, তখন ওই বিবাদীর মামলার ক্ষেত্রে কি রেস জুডিকাটা প্রযোজ্য হবে কিনা? অবশ্যই হবে। বাদী এসে বলবে যে রনার এই যে দেখেন এই মামলায় তো আগে একতরফা ডিক্রি হয়ে গেছে, একই বিষয় নিয়ে, একই বিচার্য বিষয় নিয়ে আমাদের মধ্যে একবার নিষ্পত্তি হয়ে গেছে, সো বিবাদী যে মামলাটা করছে এই মামলাটা রেস জুডিকাটা দ্বারা কি হবে, বোঝা গেল? তাহলে ডিক্রি আমার একতরফা হোক আর কি দোতরফা হোক, অলওয়েজ রেস জুডিকাটা প্রযোজ্য হবে। তো একটু পরে দেখেন যে কোন একটি মোকদ্দমা বিচার্য বিষয়ে পক্ষগণের মধ্যে একতরফা বিচারে নিষ্পত্তি হলেও সেই বিষয়ে পক্ষগণের মধ্যে পুনরায় মোকদ্দমা চলবে না, বরং রেস জুডিকাটা দ্বারা বারিত হবে, কারণ বিচার একতরফা হোক বা দুতরফা হোক বিচার বিচার। শুধুমাত্র পূর্বের আন্ডারলাইন করবেন, পূর্বের কন্টেস্টেড মামলা রায়ের ক্ষেত্রে এই নীতি প্রয়োগ করা যাবে, এটা ঠিক নয়। কন্টেস্টেড মামলা মানে হলো যে জায়গায় দুইজনই ছিল, বিবাদী পক্ষের উপর সঠিকভাবে সমনজারির পরেও যদি ওই পক্ষ উপস্থিত না হয় তখন একতরফা ডিক্রি দেওয়া হয়। সেক্ষেত্রে ওই মামলার বিষয়বস্তু নিয়ে ওই মামলার বিবাদী পক্ষ যদি, দেখছেন ওই যে আন্ডারলাইন করেন, বিবাদী পক্ষ যদি কোনো মামলা দায়ের করে তবে রেস জুডিকাটা নীতিতে কি হবে, বারিত হবে। বর্তমানে সমনের সঙ্গে আরজির অনুলিপি ও বিবাদী পক্ষের উপর জারি করা হয়, কাজেই বিবাদী পক্ষ সমন পাওয়ার পরেই জানতে পারে তার বিরুদ্ধে কি কি দাবিতে মামলা করা হয়েছে। সে যদি আদালতে উপস্থিত না হয়ে কোনো লিখিত জবাব দাখিল না করে তাহলে ধরে নেওয়া হয় যে বাদীর দাবি স্বীকার করে নিয়েছে। এই কারণে একতরফা ডিক্রিও ওই বিবাদীর উপর কি হবে, বাধ্যকর হবে, এবং সে নতুন কোনো মামলা দায়ের করলে তার রেস জুডিকাটা নীতিতে বারিত হবে। বলছে যে বর্তমানে সমনের সাথে সাথে আরজির কপিও বিবাদী বরাবর জারি করা হয়। এখন কোন বিবাদী যদি আরজির কপি পাইছে, সমন পাইছে, পাওয়ার পরেও ওই দিন হাজির হয় নাই, তার মানে ধরে নিছে বাদী যা দাবি করছে সেটা মেনে নিছে। যদি প্রতারণার মাধ্যমে পূর্বের মামলার ডিগ্রি হাসিল করা হয়েছে, এটা বিবিআই, এই লাইনটা আন্ডারলাইন করেন, যদি প্রতারণার মাধ্যমে পূর্বের মামলার ডিগ্রি হাসিল করা হয়েছে মর্মে অভিযোগ করে নতুন মামলা দায়ের করা হয়, সেক্ষেত্রে নীতি প্রযোজ্য হবে না। 10 MLR AD 167, এই লাইনটার অর্থ কি? খুবই তাৎপর্যপূর্ণ। বলছে যে অনেক সময় আমাদের দেশে হয় কি, যিনি বাদী তিনি সলসাতুরির আশ্রয় নিয়ে মামলাটা এমন ভাবে করছে, সমন এমন ভাবে জারি করছে যে বিবাদী টোটালি কিছুই জানে না, দেখাইছে বিবাদী সমন পাইছে বাট অ্যাকচুয়ালি বিবাদী পাইনি। এখন বিবাদী যদি 10 বছর পরেও জানতে পারে যে একতরফা ডিক্রি হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে সে ওই ডিক্রি বাতিলের বা নতুন মামলা করতে পারে, এবং সেই ক্ষেত্রে সে দেখাবে যে ওরা আমার কাছ থেকে প্রতারণা করিয়া একতরফা ডিক্রি তো নিছেই, আর প্রতারণা করে একতরফা ডিক্রির বিষয়টাও এতদিন গোপন রাখছে, এবং আমি যেদিন থেকে জেনেছি তারপরে এই মামলা করলাম। তাহলে আমাদের প্রশ্নের উত্তর কি শিল্পী শুনেন? একতরফা ডিক্রির ক্ষেত্রে রেস জুডিকাটা প্রযোজ্য, জি প্রযোজ্য। দোতরফার ক্ষেত্রেও প্রযোজ্য, যেভাবে একতরফার ক্ষেত্রেও কি প্রযোজ্য। তবে ওই একতরফা ডিক্রিটা যদি কিভাবে নেওয়া হয়, প্রতারণার ভিত্তিতে নেওয়া হয়, সেই ক্ষেত্রে আবার নতুন মামলা করা যাবে, সেই ক্ষেত্রে রেস জুডিকাটা প্রযোজ্য। তবে এই ক্ষেত্রে প্রতারণার বিষয়টা কাকে প্রমাণ করতে হবে, ওই বিবাদীকেই প্রমাণ করতে হবে, এবং এই কথাটা বইয়ে বলে না, এই কথাটা বলেছে কোথায়, উচ্চ আদালতের নজির।
বুঝতে পেরেছেন? এমএলআর মানে হলো মেইন স্ট্রিম ল রিপোর্ট, তাতে আপনাদের দরকার নাই, এমনও থাকবে না, বলবেন যে উচ্চ আদালতের নজিরে আছে যে। আমি সবসময় আপনাদের আশাবাদী হওয়ার কথা বলি, শুনেন, আশাবাদী হওয়া হলো এরকম যে আপনার বাংলাদেশ বার কাউন্সিল পাশ করতে হলে একটাও উচ্চ আদালতের নজির লেখার দরকার নাই। তাহলে বলতে পারেন যে স্যার তাহলে আমরা পড়ি কে, পড়ি যাতে অ্যাটলিস্ট পড়তে পড়তে দুই চারটা কি মনে থাকে, মনে থাকলে থাকলো, না থাকলে নাই। কিন্তু আমার উকিল হওয়ার জন্য নজির এখন দরকার নাই, কিন্তু তার মানে এই না যে আমি পড়বো না, বুঝেন কিনা? আমি যদি মনে থাকে তো দিলাম, নাইলে বলবো যে উচ্চ আদালতের নজিরে আছে যে। তো বিচারিক নজির দেখেন, দোতরফা ডিক্রি বা আদেশ যেভাবে রেস জুডিকাটার আওতায় পড়ে, তেমনি ভাবে একতরফা ডিক্রি বা আদেশের ক্ষেত্রেও রেস জুডিকাটা প্রযোজ্য হবে। 13 CLG 38। সিএলজি মানে হলো ক্রিমিনাল ল জার্নাল। যাই হোক, এটাতে আমাদের দরকার নাই, বিচারিক নজির দিয়ে এটুক লিখলেই হবে। তাহলে আপনারা কি বুঝতে পারলেন যে একতরফা ডিক্রির ক্ষেত্রে রেস জুডিকাটা প্রযোজ্য কিনা? বুঝছেন? প্রযোজ্য, তবে প্রতারণার ক্ষেত্রে প্রযোজ্য না। আচ্ছা, আপনাদের একটু অনলাইন একটু উত্তর দেন তো, বলেন তো, আরজি খারিজ হয় কোথায়? অনলাইনবাসী উত্তর দেন, আরজি খারিজ হয় কোথায়, মানে কোন আদেশের কোন বিধিতে? অনলাইনের ভাই বোনেরা বলেন, আনমিউট করে দিছি, বলেন, কেউ কথা বলবেন না, বলেন। নয় আদেশের 6 বিধি স্যার। ভারতেই আপনার বইতে মনে হয় আজকে ভুল দেখাচ্ছে, পাশে যেখান নিয়ে বসেন। হ্যাঁ, স্যার 7 আদেশের 10 বিধি স্যার। তাও হয়ে যায়। 7 আদেশের 11 বিধি স্যার। 11তে কি আছে তপন বলেন? স্যার প্রশ্নটা কি ছিল স্যার, আরেকবার বলেন। খারিজ হয় স্যার। হ্যাঁ, তপন উত্তর দেন। 7 আদেশের 11তে আরজি খারিজ হয়, ওই জায়গায় কয়টা কারণ আছে তপন? 4টা কারণ স্যার। মামলায় নালিশের কারণ থাকলে স্যার, মামলায় নালিশের কারণ না থাকলে, কোর্ট ফি কম দিলে 21 দিনের সময় দেয় স্যার। কোর্ট ফি কম থাকলে 21 দিনের সময় দিবে, ওই সময়ের মধ্যে কোর্ট ফি দিতে হয়। এরপরে স্যার পর্যাপ্ত স্টাম্প পর্যাপ্ত স্টাম্প মোকদ্দমার পেপারে স্যার, মূল্যমান ওই যে কম দেখাইলে, কোর্ট ফি কম দিলে, আর একটা হচ্ছে যে আইন দ্বারা বাড়িতে হলে, নাকি? জি স্যার, জি জি স্যার। স্যার। এখন এই প্রশ্নটা করা হলো এই জন্য, বলেন তো, আরজি খারিজ আদেশ না ডিক্রি? আরজি খারিজ আছে, আরজি খারিজ আছে স্যার, এটা ডিগ্রি। ডিক্রি স্যার, আদেশ ডিম ডিক্রি। ডিম ডিক্রি। এখন তাহলে আপনারা অনলাইনের উত্তর দেন যে আরজি খারিজ যদি ডিক্রি হয়, তাহলে আরজি খারিজের ডিক্রির বিরুদ্ধে কি রেস জুডিকাটা প্রযোজ্য কিনা বলেন? আরজি খারিজ যদি ডিম ডিক্রি হয়, তাহলে আরজি খারিজের ডিক্রির বিরুদ্ধে, একতরফা ডিক্রির বিরুদ্ধে রেস জুডিকাটা প্রযোজ্য, তা তো পড়লাম। আরজি খারিজের ডিক্রির বিরুদ্ধে রেস জুডিকাটা প্রযোজ্য কিনা বলেন? আপনাদের উত্তরও নেব, মনে রাখেন, বলেন। অনলাইনে কেউ পারবেন? স্যার জটিল প্রশ্ন স্যার। অনলাইনে কেউ উত্তর করবেন আর? না স্যার, পারতেছি না তো। ভারতী বলেন, ভারতী রানী, আপনার বইতে আছে, হাতে যেটা আছে ওই বই দেখেন তো, আছেন নাকি? স্যার বই তো এটা সামনে নাই স্যার, না, ওই যে আনবা আমার লাগবে। আমার শীটের সাথে যেটা আপনি মিলাই দেখেন, সেখানে নাই কাছে, না, শীতে তো আছে স্যার, কাছে আছে। কিন্তু বইটা নাই। বইটা তো আরেক রুমে আছে তো স্যার। ঠিক আছে, আচ্ছা, আমাদের এখানে যারা বইটা আছেন কেউ উত্তর দেন, দেন দেন, আসমা খানমরে দেন দেন। স্যার আমার এই মুহূর্তে যেটা মনে হচ্ছে যে আরজি খারিজটা হয় কোনো শুনানি, কোনো এটা সমন। জানি, আপনি জাস্ট প্রযোজ্য হয় কিনা এটা না, বলেন। প্রযোজ্য না স্যার, আমার মনে প্রযোজ্য হচ্ছে। না। রহিম রহিম সাহেব দেন, কি প্রযোজ্য হয় নাকি না বলেন? স্যার আরজি খারিজ যেহেতু একটা ডিক্রি, হুম, ডিম ডিক্রি, কাছে নিয়ে কথা বলেন না, শুনে না, মানে শুনে না, বলেন। সেক্ষেত্রে তো রেস জুডিকাটা প্রযোজ্য হবে। প্রযোজ্য হবে, আপনি বলছেন হবে না নাকি? হোসেন মোল্লা কি বলে দেন? আর এখানে যেহেতু একটা ডিগ্রি বিরুদ্ধে
এটা ই করা যাবে না, আর দ্বিতীয়বার মামলা করা যাবে না। ডিগ্রির বিরুদ্ধে তো দ্বিতীয়বার মামলা করা যাবে না, তাই কি রেজ জুডিকাটা কি প্রযোজ্য নাকি প্রযোজ্য না? এটা প্রযোজ্য নাকি? জুডিকেটের তো আর প্রযোজ্য না। প্রযোজ্য না, প্রযোজ্য না হলে তো দ্বিতীয়বার মামলা করা যায়। তো দ্বিতীয় মামলা হয়ে গেলে তাহলে কি প্রযোজ্য? প্রযোজ্য। রহমান সাহেব কি বলে আমাদের? প্রযোজ্য স্যার। প্রযোজ্য মানে দ্বিতীয়বার মামলা করা যাবে না। আবির সাহেব দেন। আমার কাছে মনে হয় স্যার এটা প্রযোজ্য না স্যার। প্রযোজ্য না। বিশ্বজিৎ সাহেব চিন্তা করতেছে কি বলবো, দেন ওনারে দেন। প্রযোজ্য না স্যার। প্রযোজ্য না। প্রশান্ত সাহেব আপনি তো সিভিল প্র্যাকটিস করেন, বলেন। ধরেন। প্রযোজ্য স্যার। প্রযোজ্য। আপনারা কিছু বলবেন? সব বলা শেষ, তারপরে আপনাদের তো গণতান্ত্রিক আমাদের। আচ্ছা শুনেন, আমি বলি, আরজি খারিজের ক্ষেত্রে রেজ জুডিকাটা প্রযোজ্য আবার প্রযোজ্য না। প্রযোজ্য আবার প্রযোজ্য না। আপনারা উত্তর জানতেন। আরজি খারিজের ক্ষেত্রে মনে আছে 7 আদেশের 13-তে বলছে নতুন করে মামলা করা যায় যদি তামাদি মেয়াদ থাকে, মনে আছে? তাহলে আরজি খারিজ যদি করে, আমরা জানি 7 আদেশের 11-তে আরজি খারিজ একটা ডিগ্রি, বাট 7 আদেশের 13-তে কি বলছে যে তামাদি মেয়াদ থাকলে নতুন করে মামলা করা যায়। তা এই কারণে আরজি খারিজের বিরুদ্ধে রেজ জুডিকাটা প্রযোজ্য আবার কি প্রযোজ্য না। তার মানে তামাদি মেয়াদ না থাকলে মামলা আর করা যাবে না, আর যদি তামাদি মেয়াদ থাকে তাহলে মামলা আবার করা যাবে। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে আসি। ঘ দেখেন, সহবাদী বা সহবিবাদীর মধ্যে রেজ জুডিকাটা কি প্রযোজ্য হয়? এই আপনি তো মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট লেট। চাবি আনছেন? হ্যাঁ? চাবি আনছেন? বিশ্ববিদ্যালয় ফোন করছে আমাকে, দাদা তখন তো 15টা বাজে। আচ্ছা দেখেন, সহবাদী ও সহবিবাদীদের মধ্যে কি রেজ জুডিকাটা প্রযোজ্য হয়? সবার আগে বোঝা দরকার সহবাদীকে। একটা মামলায় যদি একাধিক বাদী থাকে তাহলে একজনের সাপেক্ষে আর একজনে কি বলে? সহবাদী। একটা মামলায় যদি একাধিক বিবাদী থাকে তাহলে একজনের সাপেক্ষে আর একজনের কি বলে? সহবিবাদী। ধরেন আমি এইভাবে বলি, আমি বাদী, আমারে বেদখল করছে আবির, বিশ্বজিৎ, প্রশান্ত, রহমান সাহেব, এই নামের বেদখল করছে। এখন ওনাদের বিরুদ্ধে আমি দখল পুনরুদ্ধারের মামলা করছি। করার পরে এই দখল পুনরুদ্ধারের মামলায় আমি জয়লাভ করছি। তার মানে আদালত ওনাদের 4 জনের বলছে যে আমার দখল ফিরাইয়া দিতে। এখন কিছুদিন পরে আবির সাহেব ওনার অংশ নিয়ে 4 জন তো 4 খণ্ড দখল করছিল, আবির সাহেব ওইটুকুর জন্য আবার মামলা করছে আমার বিরুদ্ধে। পুনরায় আমার বিরুদ্ধে কিছুদিন পরে কি মামলা করছে যে ওইটুকুর মালিক উনি। তাহলে এখন আমি কি আগের মামলার ডিক্রি যেটা যে ইওর অনার আমাদের 4 জনের মধ্যে এই মামলা একবার উনি ছিলেন আমার সহ বিবাদী, মানে আমি ছিলাম বাদী আর উনি ওই বিবাদীদের মধ্যে 4 জনের মধ্যে একজন ছিলেন, ওনার সাথে আমার মামলা একবার নিষ্পত্তি হয়ে গেছে। তাই আগের মামলার ডিক্রি অনুসারে এই মামলাটা, পরবর্তী মামলাটা আবির সাহেব যেটা করেছেন এটা রেজ জুডিকাটা দ্বারা বাড়িতে হবে কিনা বলেন? অবশ্যই হবে, কারণ এই ডিক্রি সহবাদী বলেন সহবিবাদী বলেন সবার ক্ষেত্রে সমানভাবে কি প্রযোজ্য। বুঝতে পারছেন? তাহলে আমরা বলতে পারি যে সহবাদী বা সহবিবাদীর মধ্যে রেজ জুডিকাটা কি হয়? প্রযোজ্য হয়। এই জায়গায় দেখেন, সহবাদী ও সহবিবাদীদের মধ্যে রেজ জুডিকাটা, কোন মকদ্দমায় একাধিক বাদী হলো সহবাদী এবং একাধিক বিবাদী হলো সহবিবাদী। সাধারণত একটি মকদ্দমায় 2 বা ততোধিক বিবাদমান পক্ষ থাকে এবং তাদের মধ্যে প্রত্যক্ষ মূল বিচার্য বিষয় থাকে। একটি মকদ্দমার একাধিক বাদী বা বিবাদীগণের রূপ মধ্যে উত্থাপিত বিচার্য বিষয় এখতিয়ার সম্পন্ন আদালতে চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়ে থাকলে ওই মকদ্দমার বাদী ও বিবাদীগণ এবং স্থলবর্তীগণ একই বিষয় নিয়ে পরবর্তীতে কোনো মকদ্দমা দায়ের করতে পারবে না। অর্থাৎ সহবাদী ও সহবিবাদীদের মধ্যেও রেজ জুডিকাটা নীতি কি হবে? প্রযোজ্য হবে। বুঝছেন? তারপরে যেটা আমাদের প্রশ্নের অংশ না, সেটা হলো সম্মতিসূচক ডিক্রি বা সোলেনামার ক্ষেত্রে রেজ জুডিকাটা প্রযোজ্য কিনা। এখন প্রশ্ন হলো সম্মতিসূচক ডিক্রি কি? ভাই কোন মামলায় যখন চলে তখন বাদী বিবাদী 2 জনের মধ্যে মিলমিশ হয়ে গেছে, তারা বলছে যে আসো আমরা মিটাই ফেলি, মিটমাট করে ফেলি। তখন আদালতে জানানোর পর আদালত যে ডিক্রি দেয় সেটার বলে সোলে ডিক্রি, কম্প্রোমাইজ ডিক্রি, কনসেন্ট ডিক্রি, সম্মতি সূচক ডিক্রি, আপোষ সূচক ডিক্রি, একই কথা। বুঝছেন? বা আপোষ মীমাংসামূলক ডিক্রি। আপোষ ডিক্রি নাম হলেই রেজ জুডিকাটা কি
প্রযোজ্য। একতরফা ডিক্রির ক্ষেত্রে যেরকম প্রযোজ্য ছিল, দোতরফা ডিক্রির ক্ষেত্রে যেরকম প্রযোজ্য ছিল, আরজি খারিজের ডিক্রির বিরুদ্ধে যেরকম প্রযোজ্য ছিল, সোলে ডিক্রির বিরুদ্ধেও কি প্রযোজ্য। এই যে দেখেন, আপোষনামার ভিত্তিতে যদি কোনো মামলায় ডিক্রি হয় তাহলে আপোষনামায় যারা পক্ষ তাদের উপর ওই ডিক্রি বাধ্যকর হবে। কিন্তু যদি কোনো পক্ষ দাবি করে যে প্রতারণামূলে, আন্ডারলাইন করেন, কোনো পক্ষ যদি দাবি করে কি প্রতারণামূলে, পেয়েছেন, প্রতারণামূলে বা জোরপূর্বক বা ভুল বুঝিয়ে ওই আপোষনামায় তার দস্তখত গ্রহণ করা হয়েছে, দেখছেন রহমান সাহেব বলতেছে যে আমি চুপচাপ থাকি বলে আমার সাথে প্রতারণা করছে, আমারে ভয় দেখাইয়া, ভুল বুঝাইয়া আমার ওই জায়গায় স্বাক্ষর করতে কি করছে, বাধ্য করছে, নাকি বাধ্য করছে। সেক্ষেত্রে ওইরূপ অভিযোগ প্রমাণিত হলে পূর্বের ডিক্রির কোনো কার্যকারিতা থাকে না। তাইলে আবার আপনি মামলা করতে পারেন আর কি, যদি দেখাইতে পারেন যে প্রথম দায় আপনার কি অপরপক্ষ আপনার প্রতারণা করছে বা ভয় দেখাইয়া ওই কাজগুলো করছে, দেখেন। এবং ওই ডিগ্রির কারণে পরবর্তী মামলা রেস জুডিকাটা নীতি দ্বারা বাড়িত হবে না। আদালতের মাধ্যমে আপোষনামা সূত্রে বা সোলে সূত্রে ডিগ্রি হলে তাও এক ধরনের বিচার নিষ্পত্তি। অতএব রেস জুডিকাটা নীতি আদালত কর্তৃক আপোষনামা সূত্রে বা সোলে সূত্রে নিষ্পত্তিকৃত মকদ্দমার ক্ষেত্রেও প্রযোজ্য। এ জায়গা কিন্তু দুই ধরনের কথা বলছে, যে সোলে ডিক্রির ক্ষেত্রে রেস জুডিকাটা প্রযোজ্য, তবে যদি সোলে ডিক্রির যে বিষয়টা ওই পক্ষ যদি আইসা বলে যে না সোলে ডিক্রি তো হয়েছে ঠিক আছে, বাট আমার ভয় দেখাইয়া ওই দস্তখত দিতে বাধ্য করছে ভুল বুঝাইয়া, তাইলে এটা যদি প্রমাণ করতে পারেন তাইলে আবার রেস জুডিকাটা প্রযোজ্য না। প্রশান্ত সাহেব কি যেন জিজ্ঞেস করতেছেন, দেন ওনার মাইক্রোফোনটা দেন। জি, যদি প্রতারণা থাকে গোপনে এরকম করে তাহলে প্রত্যেকটা বিরুদ্ধে প্রযোজ্য হবে না, মানে সেই ক্ষেত্রে আবার নতুন মামলা করা যাবে আর কি, সেটা বুঝছেন? আমি একটু বলবো না না দেন দেন, আগে আগাই নাই। আপনি আপনার মাইক্রোফোন কখন দেই জানেন? যখন আমার কষ্ট হয়ে যায় তখন। দেখেন আসেন, আমরা সমস্যা আসি, আসেন। আচ্ছা, এই প্রশ্নটা ভিবিআই সমস্যা 1, এই ধরনের প্রশ্ন আসার খুব সম্ভাবনা আছে, একটু পড়ি দেখেন। কামাল জামালের বিরুদ্ধে ঘোষণামূলক মকদ্দমা দায়ের পূর্বক দাবি করে যে, এই জায়গায় বাদীকে কামাল মামলা করছে কার বিরুদ্ধে? জামালের বিরুদ্ধে। ঘোষণামূলক মকদ্দমা বলদেন, তাহলে কামাল বাদী হয়ে মামলা করছে কার বিরুদ্ধে? জামালের বিরুদ্ধে। কি মামলা? ঘোষণামূলক মামলা। দাবি করে যে সে শিপনের নিকট হতে হবে, হাতে হয়ে গেছে, শিপনের নিকট হতে ওয়ারিশি সূত্রে সম্পত্তি পাবার অধিকারী। মানে এই জায়গায় ব্যাপারটা হচ্ছে এরকম যে যে সম্পত্তিটা জামালের কাছে আছে এই সম্পত্তিটা দাবি করতেছে কে? কামাল। এবং সে দাবি করতেছে যে কার সূত্রে এই সম্পত্তি পাইছে? শিপনের নিকট থেকে ওয়ারিশি সূত্রে পাইছে। কিন্তু এই সম্পত্তির দখলে আছে কে? দখল প্লাস মালিকানা দাবি করতেছে জামাল। বুঝেন কিনা কাহিনী? উক্ত মকদ্দমা খারিজ হয়ে যায়, এই মামলা কি হয়ে গেছে? খারিজ হয়ে গেছে। কামাল কি বিরুদ্ধ দখলজনিত কারণে উক্ত সম্পত্তি দাবি করে নতুন আর একটি মকদ্দমা দায়ের করতে পারে? প্রথম যে মামলাটা, এই মামলাটা কি হয়ে গেছে? খারিজ হয়ে গেছে। এখন প্রথম মামলা খারিজ হওয়ার পর সে তো দখল আর সত্য কিছুই পাই নাই। এখন কি বিরুদ্ধ দখলজনিত কারণে অ্যাডভার্স পজিশনের মামলা করে সে কি এই দ্বিতীয় মামলা করতে পারবে কিনা? ওই একই সম্পত্তির উপর, বিরুদ্ধ দখল মানে হলো যে আমি অ্যাডভার্স পজিশন সূত্রে মালিকানা চাই, আমি 12 বছর ওই সম্পত্তির দখলে আছি, এখন আমার বেদখল করছে, তাহলে এখন আমি বিরুদ্ধ দখল সূত্রে কি চাচ্ছি? মালিকানা চাচ্ছি। তাহলে প্রথমে চাইছি আমি উত্তরাধিকার সূত্রে, মামলা কি হয়ে গেছে? খারিজ হয়ে গেছে। পরে যাচ্ছি কি সূত্রে? অ্যাডভার্স বিরুদ্ধ দখলজনিত সূত্রে। মূল চাওয়া কিন্তু এক, মূল চাওয়া কি? ওই জমি, মূল চাওয়া জমি। তাহলে আমরা জানি কি যে কারণ বা যে যুক্তি আমি আগের মামলায় দেখাইতে পারতাম, যদি আমি আগের মামলায় না দেখাই তাহলে পরবর্তী মামলাটা কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা দ্বারা কি হবে? আদালত বলবে যে তুমি যখন সত্যের মামলা করছো তখনই তো বলতে পারতা যে এই জায়গা তুমি বিরুদ্ধ দখলজনিত সত্য তোমার আছে, তখন তো তুমি এটা বলো নাই। তখন যেহেতু বলো নাই, এখন তোমার বলার অধিকার কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। এই মামলাটা কি দ্বারা বাড়িত?
কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা দ্বারা করে। এই যে দেখেন, তো আমরা ঘটনার বর্ণনা সাধারণত কি পর্যন্ত লিখি বলেন? প্রশ্নে যেটা জানতে চাইছে, তো প্রশ্নে জানতে চাইছে কামাল কি বিরুদ্ধ দখলজনিত কারণে এই লাইন, তার আগ পর্যন্ত হলো খারিজ হয়ে যায় নাকি? তাহলে ঘটনার বর্ণনা কামাল জামাল থেকে শুরু করে খারিজ হয়ে যায়। বিচার্য বিষয় দেখেন, কামাল বিরুদ্ধ দখলজনিত কারণে উক্ত সম্পত্তি দাবি করে নতুন একটি মকদ্দমা দায়ের করতে পারবে কিনা তা আলোচনা করতে হবে। আইনগত পর্যালোচনা দেখেন, আলোচ্য অংশে কামাল উক্ত সম্পত্তির দাবি করে নতুন একটি মকদ্দমা দায়ের করতে পারবে। এখানে প্রথমে ওয়ারিশি সূত্রে সত্য লাভ করেছে বলে দাবি করে, পরবর্তী মকদ্দমাতে সে বিরুদ্ধ দখল সূত্রে সত্য লাভ করেছে বলে দাবি করে। যেহেতু প্রথম মকদ্দমায় বিরুদ্ধ দখল মূলক সত্য অর্জনের বিষয়টি উল্লেখ করা কি ছিল, উচিত ছিল এবং সুযোগ ছিল, কিন্তু তার সত্য উল্লেখ না করায় পরের মকদ্দমাটি পরোক্ষ রেস জুডিকাটা জুবিকাটা হয়ে গেছে। কি হবে? রেস জুডিকাটা দ্বারা কি হবে? বারিত হবে। উল্লেখ্য যে 11 ধারা 4 নং ব্যাখ্যায় পরোক্ষ রেস জুডিকাটার বিষয় উল্লেখ করা হয়েছে। বাদী তার মামলার সমর্থনে যেসব দাবি আর্জিতে উল্লেখ করা উচিত ছিল তা যদি না করে, কিংবা বাদীর দাবি খণ্ডনের জন্য যে বক্তব্য রাখা উচিত ছিল তা লিখিত জবাবে উল্লেখ না করে, তাহলে যে বিষয়গুলি উল্লেখ করা উচিত ছিল তা কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও তা করা হয়নি, তা উল্লেখ করে কোনো পক্ষই পরবর্তীতে মামলা করতে পারবে না। কারণ এক্ষেত্রে ধরে নেওয়া হবে যে উল্লেখিত বিষয়গুলো ওই মামলা প্রত্যক্ষ মূল বিচার্য বিষয় ছিল। সিদ্ধান্ত, সুতরাং কামাল বিরুদ্ধ দখলজনিত কারণে উক্ত সম্পত্তি দাবি করে নতুন আরেকটি মকদ্দমা দায়ের করতে পারবে না, কারণ পরবর্তী মকদ্দমাটি পরোক্ষ দোষে কি হবে বলেন? বুঝেন নাই কে জায়গা যারা আছেন? কে বুঝেন নাই? অনলাইনে সবাই বুঝতেন? এই রহমান সাহেব বুঝছেন? আপনার আর কোন নাম আছে ভাই? সমস্যা 2 আসেন। ক সুনির্দিষ্ট প্রতীক আইনের 9 ধারার একটি মামলার বিবাদী ছিল। ক ছিল কি? বিবাদী। উক্ত মামলায় তার বিরুদ্ধে ডিক্রি হয় এবং ওই মামলায় বাদী ডিক্রি মূলে নালিশি সম্পত্তির দখল লাভ করে। মানে ক বিবাদী হিসেবে ওই মামলা কি হারছে। হারছে মানে হলো বাদীরে দখল বুঝাইয়া দিছে। বুঝেন কিনা? ক তখন বাদী হয়ে ওই জমিতে তার সত্ত্ব ঘোষণা এবং খাস দখলে প্রার্থনা করে একটি মামলা দায়ের করে। তাহলে ক প্রথম মামলায় হারছে দখলের মামলা। দখলের মামলা হারলে বাদীরে দখল বুঝাইয়া দিছে। এখন ক হারার পরে ক আবার ওই যার কাছে দখল হারাইছে তার বিরুদ্ধে মামলা করছে সত্ত্ব ঘোষণা খাস দখল। সত্ত্ব ঘোষণাও আগেরটা হারছে 9 ধারার মামলায়, আর এবার মামলা করছে 8 ও 42। এই মামলায় পরিণতি কি ব্যাখ্যা করুন বিবিআই। এই মামলার ক্ষেত্রে কি রেস জুডিকাটা নীতি প্রযোজ্য হবে কিনা? খুবই দারুণ প্রশ্ন, মানে খুবই ভালো প্রশ্ন। বিষয়টা হচ্ছে যে আমরা জানি যে যেহেতু কয়েকবার হারছে, দখলের মামলায় হারছে, আবার সে দখল ও সত্য চাইছে, তাই নরমালি এই মামলাটা কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা দ্বারা বারিত হবার কথা নাকি? একই বিষয় নিয়ে তো একবার নিষ্পত্তি হয়ে গেছে, তাহলে দ্বিতীয় মামলা কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা দ্বারা কি হবে? বারিত হবে। কিন্তু আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনে পড়বো সামনে। সুনির্দিষ্ট প্রতিকারের 9 ধারায় দেখা হয় শুধু দখল, কে দখলে ছিল কে বেদখল হয়েছে। কিন্তু 9 ধারায় বলা আছে যে 9 ধারার মামলায় যদি কেউ হারেও তবুও সে সত্ত্ব এবং দখল দাবি করতে পারবে। বুঝেন কিনা? 9 ধারার মামলায় যদি কেউ হারেও তবুও সে কি করতে পারবে? সত্ত্ব এবং দখল চাইতে পারবে। এই কথাটা 9 ধারায় বলা আছে। এই কথাটা যদি 9 ধারায় বলা না হতো তাহলে এই মামলাটা কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা দ্বারা বারিত। আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনে গেলে আরো ভালো বুঝবো। বুঝছেন? আপনি যদি আমার সাথে প্রিলি থেকে থাকতেন তাহলে আপনি আরো ভালো বুঝতেন। সমস্যা নাই, তারপর আমি চেষ্টা করতেছি যাতে আপনারা ভালোভাবে বুঝেন। তাহলে আমরা মনে রাখবো যে এই জায়গায় এই যে কজে পরে দ্বিতীয় মামলাটা করছে, এই মামলাটা চলবে, এটা রেস জুডিকাটা দ্বারা বারিত হবে না। কেন হবে না? কারণ ওই সুনির্দিষ্ট প্রতিকারের 9 ধারাই বলা আছে যে দখলের মামলা যদি কেউ হেরে যায় তাহলে পরবর্তীতে 8 ও 42-এর মামলা করতে পারবে। বুঝছেন? এই যে দেখেন
এই জায়গায় 842 মামলা আমি আগে করলে পরে 9 ধারা মামলা করা হবে। না দেখেন ঘটনার বর্ণনা ঘটনার বর্ণনা তো বললাম, আর সরাসরি আইনগত পর্যালোচনায় আসি নাকি? আলোচ্য অংশে ক কর্তৃক দায়েরকৃত নতুন মামলাটি সম্পর্কে রেস জুডিকাটা নীতি প্রযোজ্য হবে না, যদিও পূর্বের মামলার পক্ষ নালিশি জমি কি একই। নতুন মামলার বাদী নালিশি জমিতে তার সত্য থাকার দাবি করেছে, যেহেতু সত্যের বিষয় বিবেচনার কোনো সুযোগ 9 ধারার মামলায় ছিল না, সেহেতু দেওয়ানি কার্যবিধির ধারা 11 এবং 4 নং ব্যাখ্যা অনুযায়ী পরোক্ষভাবে মামলাটি বাড়িতে হবে না। এছাড়া সুনির্দিষ্ট প্রতিকার আইনের আন্ডারলাইন করে 9 ধারা বলা হয়েছে 9 ধারার মকদ্দমার বিষয়ে পক্ষগণ সত্যের দাবি উত্থাপন করে নতুন মকদ্দমা দায়ের করতে পারে। 9 ধারাই বলছে যে 9 ধারার মামলা পরেও আপনি ইচ্ছা করলে কিসের দাবি করতে পারেন, সত্যের দাবি করতে পারেন। অর্থাৎ 9 ধারার ডিগ্রি ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধি 1908 এর 11 ধারা 4 নং ব্যাখ্যার পরোক্ষ দোষারোপ নীতিটি প্রযোজ্য হবে না। সিদ্ধান্ত, সুতরাং ক কর্তৃক দায়েরকৃত সত্য ঘোষণা ও খাস দখলের মামলাটি পরোক্ষ দোষ দ্বারা বাড়িত হবে না। ক্লিয়ার ভাই? এখন আমরা রেস সাবজুডিসের মুসাবিদা দেখব। বুঝছেন? এই অনলাইনে কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে হাত তোলেন, প্রশ্ন করার সুযোগ দিই। একে আপনার গাছের লিচু? আচ্ছা, অনলাইনে ওনাদের কোনো প্রশ্ন নাই, অফলাইনে আমরা শুরু করি। দেখেন, এই দেখেন মোকাম বিজ্ঞ যুগ্ম জেলা জজ, প্রথম আদালত, ঢাকা। এখন একজন আবার প্রশ্ন করবেন, স্যার আপনার সকল দরখাস্তে বিজ্ঞ যুগ্ম জেলা জজ কেন? আপনি ইচ্ছা করলে বিজ্ঞ যুগ্ম জেলা জজ না দিয়ে ইচ্ছা করলে কি সিভিল জজ, সিনিয়র সিভিল জজ, তবে সিভিল জজ শব্দটা ব্যবহার করবেন যদি 25-এর পরে হয়, ঠিক আছে? 25-এর শেষের দিকে, ঠিক আছে? আর এর আগে সহকারী জজ, সিনিয়র সহকারী জজ। আচ্ছা, দেওয়ানি মকদ্দমা নং এত যদি আমরা মিসকেস করতাম, তাহলে আবার এই জায়গা দেওয়ানি মিসকেস নাম্বার এত উদ্ভূত লিখতাম এই মামলা থেকে। ক সমান সমান বাদী পক্ষ বনাম খ সমান সমান বিবাদী বা দরখাস্তকারী। এই জায়গায় বিবাদী বা দরখাস্তকারী খর নিচে নেমে আসছে, অ্যাকচুয়ালি হবে যে বাদী পক্ষ যে জায়গা ওই জায়গা, অ্যাকচুয়ালি হবে কোথায় এই জায়গা, বুঝছেন? অ্যাকচুয়ালি হবে বাদী পক্ষ যে জায়গা এখানে এখানে। তারপর দেখেন বিষয়, দেওয়ানি কার্যবিধির 10 এবং 151 ধারা অনুসারে মকদ্দমা স্থগিতের জন্য আবেদন। এখন বলতে পারেন স্যার 151 কেন আনলাম? আমরা দেওয়ানি কার্যবিধির সকল দরখাস্তে 151 আনতে পারি। 151 হলো আদালতে ইনহেরেন্ট পাওয়ার। ইনহেরেন্ট পাওয়ার মানে হলো আপনি ওই যে আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমি যে ইবাদত করছি এই ইবাদতে জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই যদি না তুমি দয়া না করো, ঠিক আছে? বিষয়টা হলো এরকম যে আমি তো 10 ধারা অনুসারে চাচ্ছি, কিন্তু তারপরও আপনার দয়া ভিক্ষা চাই যাতে এই মামলাটা কি করা হোক, স্থগিত করা হোক। তো দেখেন আমরা এখানে কি কি কারণ উল্লেখ করব যে বিবাদী বা দরখাস্তকারী পক্ষে বিনতি নিবেদন। এই যে কারণগুলো খুব ইজি, আপনি জাস্ট এইভাবে বলেন যে এই এই যে মামলা, এই একই বিষয় নিয়ে অমুক আদালতে একটা মামলা চলমান আছে, ওই মামলা থাকা অবস্থায় ইনি আবার এই আদালতে মামলা দায়ের করছে। যেহেতু একই বিষয় নিয়ে একবার মামলা চলমান আছে, তাই এই মামলাটা কি করা হোক, স্থগিত করা হোক, না হলে এটা ন্যায় বিচারের পথে পরিপন্থী হবে, আদালতের সিদ্ধান্তের মধ্যে সাংঘর্ষিক হওয়ার সম্ভাবনা, সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে। এই তো কথা, এইভাবে লিখলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন স্যার আমি এক্সট্রা প্রশ্ন করবো স্যার, এই যে স্থগিত করতেছে 10 দেয় স্যার, যখন স্থগিত হয়ে গেল তখন লাস্ট ফিনিশিং এর মামলা কি হবে স্যার? লাস্ট ফিনিশিং এ কি হবে তা তো বললামই, আপাতত এটা শেষ করি। দেখেন, অত্র সত্য ঘোষণার মকদ্দমাটি বাদী ক এত তারিখে বিজ্ঞ যুগ্ম জেলা জজ, প্রথম আদালত, ঢাকাতে ক্ষয়ের বিরুদ্ধে দায়ের করেন। অত্র মকদ্দমাটি অদ্য ইস্যু গঠনের জন্য ধার্য আছে। কি গঠনের জন্য? ইস্যু।
ইতিপূর্বে একই বিচার্য বিষয় নিয়ে, এই যে দেখেন, ইতিপূর্বে একই বিচার্য বিষয় নিয়ে একই বাদী এবং বিবাদীর মধ্যে বিজ্ঞ উপজেলা আদালত, দ্বিতীয় আদালত ঢাকাতে দেওয়ানি মোকদ্দমা নং এত চলমান রয়েছে। দেখছেন, এই জায়গা বলে দিছি যে প্রথমে বলছে আমি এই বাদী এই মামলা দায়ের করছে এত তারিখে, এই মামলাটা এই তারিখে এই স্টেপের জন্য আছে, এবং এত তারিখে বাদী এবং বিবাদীর মধ্যে পূর্বে থেকে অলরেডি একটা মামলা চলমান আছে। যেহেতু একই বিচার্য বিষয় নিয়ে একই পক্ষগণের মধ্যে এখতিয়ার সম্পন্ন আদালতে দুটি মোকদ্দমা চলমান, তাই ন্যায় বিচারের স্বার্থে পরবর্তীতে দায়েরকৃত মোকদ্দমাটি কার্যক্রম স্থগিত করা প্রয়োজন, নতুবা উভয় আদালতের সিদ্ধান্ত একে অন্যের সাথে সাংঘর্ষিক হতে পারে, যা ন্যায় বিচারের কি বলেন পরিপন্থী। এছাড়া অন্যান্য বক্তব্য সমূহ শুনানিকালে উপস্থাপন করা হবে। অতএব উপরোক্ত অবস্থা দিনে হুজুর আদালতের নিকট বিনীত প্রার্থনা এই যে ন্যায় বিচারের স্বার্থে দেওয়ানি কার্যবিধি 10 ও 151 ধারা অনুসারে অত্র মোকদ্দমার কার্যক্রম স্থগিত করতে কি হয়, মর্জি হয়, এবং আদালতের উক্ত সদয় আদেশের জন্য বিবাদী পক্ষ কি থাকবে, চিরকৃতজ্ঞ থাকবে। বুঝছেন? হলফনামা তো বুঝেন, হলফনামা তো এর আগে যত পড়েছি হলফনামা 1। এখন দরখাস্ত যিনি করছে হলফনামাকারী হবেন তিনি। এখন আমাদের আশরাফুল সাহেব একটা প্রশ্ন করছে, স্যার এই যে মামলাটা আমি স্থগিতের আবেদন করছি, এই মামলাটার পরবর্তী পরিণতি কি হবে, এটা আপনি আপনারা জিজ্ঞাসা করেন। আমি স্থগিতের আবেদন করছি কি, অলরেডি একটা মামলা চলমান আছে, তাই তাহলে ওই মামলাটা একসময় নিষ্পত্তি হবে না ভাই? হয় পক্ষে যাবে, না এলে বিপক্ষে যাবে, যাই হোক যাবে তো। তখন দ্বিতীয় মামলায় আইসে ওই মামলার কপি দেখাইতে হবে যে ওনার একই বিষয় নিয়ে একই বিচার্য বিষয় নিয়ে এই মামলাটা আগেই কি হয়ে গেছে, নিষ্পত্তি হয়ে গেছে। তখন এটা প্রযোজ্য বা খারিজ হবে কি দ্বারা, রেস জুডিকেটর। যেটা চলতেছে ওটার পর নির্ভর করতেছে যেটা স্থগিত। আচ্ছা, মামুন সাহেব কি যেন প্রশ্ন করতে চাইছিলেন, আপনাকে আনমিউট করে দিচ্ছি। মামুন সাহেব বলেন, কি প্রশ্ন করতে চান ভাই, বলেন। স্যার এর আগেও প্রশ্নটা ছিল মনের মধ্যে, আজকে পড়াইলেন যে একতরফা ডিগ্রি। স্যার একতরফা ডিগ্রি আর একতরফা নিষ্পত্তি যদি একটু বলতেন স্যার, মানে এটা পার্থক্যটা ছোট করে। আপনি হয়তো বা পড়েন নাই, আমাদের ওই আমাদের যে শীটে একতরফা ডিগ্রি বা একতরফা নিষ্পত্তি খুব সুন্দরভাবে বলে দেওয়া আছে। একতরফা নিষ্পত্তি হয় বিবাদী 8 আদেশের এক বিধিতে বলা আছে যে 60 কার্য দিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হবে, কিন্তু 60 কার্য দিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করে নাই, তাইলে হবে একতরফা নিষ্পত্তি। বুঝছেন? এই যে একটা একতরফা নিষ্পত্তি হলো আদেশ, আপিল অযোগ্য আদেশ, এর বিরুদ্ধে করতে হয় কি, রিভিশন। আরো এক জায়গায় একতরফা নিষ্পত্তি করছি 17 আদেশে, বিবাদীকে অ্যাডজর্নমেন্ট কস্ট দিতে বলছে, কিন্তু সে অ্যাডজর্নমেন্ট কস্ট দেয় নাই, তাহলে হবে একতরফা নিষ্পত্তি। আর একতরফা নিষ্পত্তি হলে প্রতিকার কি, রিভিশন। আর দেওয়ানি কার্যবিধিতে একতরফা ডিক্রি এক জায়গায় আছে, একতরফা নিষ্পত্তি অনেক জায়গায় আছে, কিন্তু একতরফা ডিক্রি আছে 9 আদেশের 6 বিধিতে। শুনানির দিন বাদী এসেছে, বিবাদী আসে নাই, আদালত দেখবে যে সমন ঠিকঠাক ভাবে জারি হয়েছে কিনা। দেখ যদি দেখে যে বাদীর তরফ থেকে কোনো ছলচাতুরি নাই, তাহলে একতরফা ডিক্রি দিবে। আর একতরফা ডিক্রির বিরুদ্ধে প্রতিকার আপিল করা যায় 96 ধারায়, রদের আবেদন করা যায় 9 এর 13-তে, সরাসরি রদের আবেদন করা যায় 9 আদেশে 13 ক-তে, আর সবশেষে করা যায় কি, রিভিউ। বুঝছেন মামুন সাহেব? জি স্যার বুঝতে পারছি স্যার। ডিগ্রি মানে তো মোকদ্দমা শেষ, ফিনিশ। নিষ্পত্তি মানেও স্যার মোকদ্দমাটা শেষ, তাই না স্যার? না আর কিছু বাকি আছে আরো? হ্যাঁ, মনে করেন শেষ, কিন্তু একটা হলো আদেশ আর একটা হলো ডিগ্রি। ডিগ্রি, জি স্যার বুঝতে পারছি স্যার। মানে ব্যাপারটা এইভাবে চিন্তা করেন। এই শুনেন, একজন বলছে যে ডিগ্রি হইলেও মোকদ্দমা শেষ, আবার আদেশ হলেও তো মানে নিষ্পত্তি হলেও তো মোকদ্দমা শেষ। এখন মানুষের জীবন সবার পরিণতি কি একরকম হয়? কেউ মারা যায় 90 বছর বয়সে, কেউ মারা যায় 10 বছরে অ্যাক্সিডেন্ট করে, কেউ পানিতে ডুবে মারা যায়। মামলার পরিণতিও বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়। বুঝছেন? যখন অসুস্থ হয়েছেন, ডাক্তার দেখানোর সুযোগ পাইছেন না, সড়ক দুর্ঘটনায় মরছেন জায়গায় স্পট ডেট, ওই জায়গা তো কিছু করার সুযোগ নাই। তাহলে বিষয়টা এরকম যে ডিগ্রি কখনো একতরফা ডিগ্রি, কখনো একতরফা নিষ্পত্তি। হ্যাঁ, ওটা জারি মামলা। আমরা জারি মামলা এখনো আসি নাই। তো আমাদের একটু 2 মিনিটের বিরতি, তারপর আবার শুরু করব। দেখেন, হ্যাঁ আমাদের আজকের পরে নেক্সট ক্লাস মঙ্গলবার 3টা 30, তবে পরীক্ষা হলো বৃহস্পতিবার 3টা 30। দেখেন না, উপস্থিতি বাধ্যতামূলক। দেখেন, দ্য কোড অফ
সিভিল প্রসিজার 1908 এর অর্ডার 1 রুল 10, এটা আন্ডারলাইন করেন। অর্ডার 1 রুল 10 এর আলোকে মকদ্দমার যে কোনো পর্যায়ে আদালত কর্তৃক পক্ষসমূহকে কর্তন বা সংযোজন করার বিধান আলোচনা করুন। এই প্রশ্নটা এর আগে কোনোদিনও আসে নাই, বিজিএসও আসে নাই, বাংলাদেশ বার কাউন্সিলেও আসে নাই, কিন্তু সর্বশেষ বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে। রহমান সাহেব আপনার বইতে নাই বোধহয়, 21 ক দেখেন। তাহলে অর্ডার 1 রুল 10 এর আলোকে মকদ্দমার যে কোনো পর্যায়ে আদালত কর্তৃক পক্ষসমূহের কর্তন বা সংযোজন করার বিধান আলোচনা করুন। একটু আলোচনা শুনতে হবে, তারপরে আমরা পড়বো। শুনেন, একটা মানে দেওয়ানি মামলায় কয়টা পক্ষ থাকবে এই সম্পর্কে বলা হয়েছে দেওয়ানি কার্যবিধির 1 নম্বর আদেশে। কয়টা আদেশে, কত নম্বর আদেশে? দেওয়ানি কার্যবিধিতে মোট আদেশ আছে 51টা। কয়টা? 51টা। এর মধ্যে বাতিল হলো একটা, 51 নম্বর আদেশ। কত নম্বর আদেশ? 51। এখন প্রথম যে আদেশ, এই আদেশে বলছে মামলার পক্ষ, একটা দেওয়ানি মামলায় পক্ষ থাকে 2টা ভাই, বাদী আর বিবাদী। যিনি মামলা দায়ের করেন তাকে বলে বাদী, আর যার বিরুদ্ধে দায়ের করে তাকে বলে কি? বিবাদী, নাকি? এখন আপনার দেওয়ানি মামলায় যে পক্ষের উপস্থিতি অপরিহার্য এবং যাকে ছাড়া কার্যকর কোনো ডিক্রি দেওয়া যায় না তাকে বলা হয় নেসেসারি পার্টিজ বা প্রয়োজনীয় পক্ষ। কিভাবে? ধরেন একটা মামলা, হোসেন মোল্লা হলো বাড়ির মালিক আর ভাড়াটিয়া হলো আরিফ সাহেব। তো আরিফ সাহেব তাল বাহানা করে ভাড়া দেয় তো দেয় না। এখন হোসেন মোল্লা বলছে, আরিফ ভাই আপনি আমার বাসা থেকে চলে যান, কিন্তু আরিফ সাহেব এই কথা বলার পরেও চলে যায় না। এখন তাহলে এই জায়গায় হোসেন মোল্লা সত্ত্বসহ দখল পুনরুদ্ধারের মামলা করছে আরিফের বিরুদ্ধে 842 ধারায়, 842 ধারায়। তাহলে এই জায়গায় বাদী হলো আরিফ, সরি বাদী হলো হোসেন মোল্লা আর বিবাদী হলো কি? আরিফ। এবং এরা দুইজনই প্রয়োজনীয় পক্ষ। এই জায়গায় হোসেন মোল্লা যদি পক্ষ না হয়ে পাশের বাড়ির কেউ পক্ষ হতো, এই মামলায় কোনো প্রতিকার পাওয়া যাবে না। বা হোসেন মোল্লা পক্ষ হয়েছে, আরিফ সাহেব পক্ষ না হইয়া যদি আর এক ভাড়াটিয়া পক্ষ হতো, তবুও প্রকৃত প্রতিকার পাওয়া যেত না। তাহলে যে ক্ষেত্রে কোনো পক্ষকে ছাড়া কোনো ডিক্রি দেওয়া যায় না, সেই পক্ষরে কি বলে? প্রয়োজনীয় পক্ষ বা নেসেসারি পার্টিস। বুঝছেন? নেসেসারি পার্টিস বাদীও হতে পারে, নেসেসারি পার্টিস কি? বিবাদীও হতে পারে। ধরেন এই জায়গায় আমরা যারা এই যে একটু আগে আপনারা এই যে টোস্ট আনলেন, আমরা যে খাইলাম, এই কারণে আমাদের ক্লাস শুরু করতে দেরি হলো। এই জায়গাতে সবাইরে আপনারা টোস্ট দিলেন, লিখিত ভাষায় সবাইরে যে দিলেন, এরা হলো নেসেসারি পার্টিস। বুঝছেন? কিন্তু যে ক্ষেত্রে কোনো পক্ষরে কোনো ব্যক্তিরে যদি আপনি পক্ষ না করেন, মামলা আপাতত চলবে, কিন্তু চূড়ান্ত আদেশ হইতে হইলে অবশ্যই তারে পক্ষ করা দরকার। তারে বলে উপযুক্ত পক্ষ বা প্রপার পার্টিস। উপযুক্ত পক্ষ বা প্রপার পার্টিস। ধরেন হোসেন মোল্লা তো আরিফ সাহেবের বিরুদ্ধে মামলা করছে। এখন আরিফ সাহেব আবার একজনের সাবলেট দিছিল, সাবলেট দেয় না আমরা? আরিফ সাহেব আবার এক রুম ভাড়া দিচ্ছে মিলন রে। এখন মিলন তো আর সরাসরি হোসেন মোল্লার কাছ থেকে নেয় নাই, মিলন নেছে কার কাছ থেকে? আরিফ সাহেবের কাছ থেকে। এখন হোসেন মোল্লা যদি আরিফ রে উচ্ছেদ করতে চায়, তাহলে আরিফ রেও পক্ষ করতে হবে, মিলন রেও পক্ষ করতে হবে। এই জায়গায় আরিফ আর হোসেন হলো নেসেসারি পার্টিস, আর মিলন হলো উপযুক্ত পক্ষ। মিলন রে যদি পক্ষ না করে, প্রাথমিকভাবে পক্ষ না করে, মামলা চলবে, কোনো সমস্যা হবে না। কিন্তু চূড়ান্ত রায় দিতে হলে অবশ্যই মিলন রে লাগবে। কেন লাগবে? নাইলে মিলন এসে আবার কিন্তু বাধা দেবে যে আমি তো ভাড়াতে উঠবো না। কেন উঠবো না? কারণ আমি তো হোসেন মোল্লার কাছ থেকে নেই নাই, আমি নিছি কার কাছ থেকে? আরিফের কাছ থেকে। এজন্য হোসেন মোল্লা যদি এই দুই ঝামেলাই একসাথে ছাড়াইতে চায়, তাহলে মামলা পক্ষ করতে হবে কাইরে? দুইজনরে বিবাদী করে মামলা দায়ের করতে হবে। তাহলে আমি মনে রাখবো, এইভাবে মনে রাখবেন শিল্পী, যে এ জায়গা আরিফ আর মূল ভাড়াটিয়া, এরা দুইজন হলো নেসেসারি পার্টিস, আর যারে সাবলেট দিছে এ হলো কি? উপযুক্ত পক্ষ বা প্রপার পার্টিস। বুঝেন কিনা? আচ্ছা, আচ্ছা শুনেন, এই এখন ওই যে আমি একটু আগে আপনাদের টোস্ট খাওয়ানো উদাহরণ দিলাম যে লিখিত বেসে সবাই এই জায়গায় টোস্ট দিছেন, এটা হলো নেসেসারি পার্টিস। আর প্রিলির যে 2-3 জন আইসা বসছে,
এদেরকে হয়তো বা আপনি প্রথমবারে দেন নাই, কিন্তু ওদেরকে দেখাই দেখাই খাওয়া কিন্তু উচিত হবে না, ওদেরকেও দিতে হবে। এরা হলো কি প্রপার পার্টি। বুঝতে পারছেন? আচ্ছা, এখন এখন শুনেন আমার কথা, শুনেন। এই প্রশ্নের উত্তরের আগে অনেক কথা বলা দরকার। সেটা হলো, কোন মামলায় যারে পক্ষভুক্ত করার দরকার তারে পক্ষভুক্ত করেন নাই, এটারে বলে নন জয়েন্ডার। যারে পক্ষভুক্ত করা দরকার কিন্তু পক্ষভুক্ত কি করেন না, এটার বলে নন জয়েন্ডার বা অসংযোগ। কিভাবে? এই যে হোসেন মোল্লা মামলার পক্ষভুক্ত করার ছিল আরিফ রে আর মিলন রে, শুধু আরিফ রে করছে, মিলন রে করে নাই পক্ষভুক্ত বিবাদী, তাহলে এটা কি হবে? নন জয়েন্ডার। বুঝেন কিনা? আর ভুল ক্রমে যদি অন্য কাউরে পক্ষভুক্ত করেন তখন এটা বলে মিস জয়েন্ডার বা অপসংযোগ। আরিফ রে পক্ষভুক্ত করছেন, মিলন রে তো করেন নাই, করছেন প্রশান্ত রে। প্রশান্ত হলো পাশের বাড়ির লোক, এটা কি মিস জয়েন্ডার। মানে যারে টোস দেওয়ার দরকার তারে দেন নাই, এটা কি নন জয়েন্ডার। আর এই রুমের মধ্যে একজনে দেন নাই কিন্তু যাইয়া ছাদের মধ্যে যাই একজনে দিচ্ছেন, এটা কি মিস জয়েন্ডার। বুঝতে পারছেন? নন জয়েন্ডার মানে হলো যারে পক্ষভুক্ত করা দরকার তারে করেন নাই। নন নন মানে কি না না, নন জয়েন্ডার পক্ষভুক্ত করেন নাই, অসংযোগ। আর মিস জয়েন্ডার হলো যারে পক্ষভুক্ত করা দরকার তারে না কইরা করছেন কি আর একজন, এটা হলো কি মিস জয়েন্ডার। একটু বুঝতেন? এ ইসমাইল আসেন, উজ্জ্বল সাহেব আসেন। তো এখন এত কথা বলার মূল কারণ হলো যে এবার প্রশ্নটা পড়ে দেখেন, দা কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর অর্ডার 1 রুল 10 এর আলোকে মকদ্দমার যে কোনো পর্যায়ে আদালত কর্তৃক কোনো পক্ষকে কর্তন বা সংযোজন, কি বলছে? কর্তন বা সংযোজন। এখন এক আদেশের 10-এর 1 বিধিতে, শুনেন প্রশ্ন পড়ি পরে, এক আদেশের 10-এর 1 বিধিতে বলছে যদি ভুল বাদী মামলা করে তাহলে আদালত বাদীরে সংযুক্ত বা স্থলাভিষিক্ত করার আদেশ দিতে পারে। বাদী এক আদেশের 10-এর 1 হলো ভুলবাদী মামলা করলে। এখন যদি বলেন স্যার ভুলবাদী মামলা কিভাবে করে, ভুলবাদী মামলা করে হলো এইভাবে, ধরেন ওই যে হোসেন মোল্লার মামলা করার কথা, জমির মালিক হোসেন মোল্লা কিন্তু করছে ওনার ওয়াইফ, করছে ওনার ওয়াইফ। এখন আদালত দেখলো এই জায়গায় হোসেন মোল্লার ওয়াইফ থাকলো, বাট এই জায়গায় অবশ্যই বাদীরে পক্ষভুক্ত কারে করা দরকার? হোসেন মোল্লারে। তাহলে এই যে বাদীরে যে পক্ষভুক্ত করতেছে, এটা করতেছে এক আদেশের 10-এর 1, এক আদেশের 10-এর 1, অথবা স্থলাভিষিক্ত করতে পারে। স্থলাভিষিক্ত মানে হলো হোসেন ওই ওনার ওয়াইফ রে বাদ দিয়ে ঢুকাইছে কারে? হোসেন মোল্লারে। তাহলে এক আদেশের 10-এর 1 শুধু কার ক্ষেত্রে? বাদীর ক্ষেত্রে। ঠান্ডা মাথায় শুনেন, হোসেন মোল্লার মামলা করার কথা ছিল, করছে ওনার ওয়াইফ, তাহলে ওনার ওয়াইফের পরিবর্তে হোসেন মোল্লারে স্থলাভিষিক্ত করতে পারে এক আদেশের 10-এর 1, অথবা ওয়াইফ তো করছে সাথে হোসেন মোল্লারে অন্তর্ভুক্ত করবে, এটাও এক আদেশের 10-এর 1। স্থলাভিষিক্ত সংযোজন কিন্তু এক জিনিস না। স্থলাভিষিক্ত ফুটবল খেলা দেখছেন না, একটা প্লেয়ার বাদ দিয়ে আর একটা রে নামাই, এটা হলো স্থলাভিষিক্ত। আর সংযোজন মানে হলো যে আছে তো আছে আর একজন উঠা, এটা হলো কি লোকাল বাসে হয় সংযোজন। বলে যায় সিট আছে সিট আছে সিট আছে, বলে যে পুরো সিট ফাঁকা, দেখলেন যে সব তো ভরা, আপনারে উঠাইছে, আপনার পরেও আরো 10 জন রে উঠাইছে, এগুলো হলো কি সংযোজন। বুঝেন কিনা? তাহলে এক আদেশের 10-এর 1-এ আদালত বাদী সংযোজন করতে পারে অথবা বাদী স্থলাভিষিক্ত করতে পারে। এখন আমরা কিন্তু এতক্ষণ যা যা পড়লাম এটা কিন্তু প্রশ্নের উত্তর না, প্রশ্নের উত্তর বোঝানোর জন্য এই কথাগুলো বলা দরকার ছিল। এখন যেটা পড়বো যে মামলার যে কোনো পর্যায়ে আদালত কোনো পক্ষরে কর্তন বা সংযোজন করতে পারে। এখন যদি বলেন স্যার কর্তন সংযোজন কেন করবে, একটা মামলায় তো পক্ষ হলো, কর্তন সংযোজন কেন করবে? ধরেন এই যে হোসেন মোল্লা মামলা করছে, পক্ষ করা উচিত ছিল আরিফ রে মিলন রে, উনি পক্ষ করছে আরিফ রে প্রশান্ত রে, আরিফ রে আর প্রশান্ত রে, তাহলে এই জায়গা মিস জয়েন্ডার হইছে, তাহলে কর্তন করবে কারে? প্রশান্ত রে। আর যোগ করবে কারে? মিলন রে। এই যে কর্তন এবং সংযোজন এই দুইটাই আলোচনা করছে এক আদেশের 10-এর 2, এবং এই কাজটা আদালত যে কোনো পর্যায়ে করতে পারে যদি তিনি মনে করে কোথাও নন জয়েন্ডার হয়েছে, যদি তিনি মনে করে কোথাও মিস জয়েন্ডার হয়েছে, তাহলে যে কোনো পর্যায়ে তিনি পক্ষ কর্তন অথবা পক্ষ সংযোজন করতে পারে। এক আদেশের 10-এর 2, এক আদেশের 10-এর 2, এক আদেশের 10-এর 2। এই যে দেখেন, এবার একটু পড়ি।
দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 এর ওয়ার্ডার 1 রুল 10 এর আলোকে মোকদ্দমার গোল দিবেন যে কোনো পর্যায়ে আদালত কর্তৃক পক্ষসমূহকে কর্তন বা সংযোজন করার বিধান আলোচনা করুন আর কি। সো আমরা যদি দেখি দেওয়ানি কার্যবিধি 1908 এর এক আদেশে মোকদ্দমার পক্ষসমূহ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই আদেশে কোনো দেওয়ানি মোকদ্দমায় বাদী এবং বিবাদী এর সংযোগ, দেখছেন সংযোগ মানে কি, মানে যুক্ত, অসংযোগ মানে কারে বাদ দেওয়া, এবং অপসংযোগ মানে ভুল ক্রমে আরেকজনকে কি করা, অপসংযোগ মানে হলো মিস জয়েন্ডার, অসংযোগ মানে হলো নন জয়েন্ডার, আর সংযোগ মানে হলো যুক্ত করা, এডিশন, সম্পর্কে আলোচনা করা হয়েছে। বলেন তো পক্ষভুক্ত করার দরকার আরিফ রে, হোসেন রে আর রহমান রে, রহমান রে করে নাই, এ জায়গা কি হয়েছে, নন জয়েন্ডার, নন জয়েন্ডার। আরিফ রে হোসেন রে করার পরে বিশ্বজিৎ রে করছে, কিন্তু বিশ্বজিৎ রে করার কোনো দরকার নাই, এটা কি মিস জয়েন্ডার, বুঝছেন? আরিফ পক্ষ ছিল, পরে আদালত যোগ করছে আশরাফুল রে, এটা হলো সংযোগ। আচ্ছা, দেওয়ানি কার্যবিধি 1908 এর এক আদেশের 10 বিধিতে মোকদ্দমার পক্ষসমূহ কর্তন বা সংযোজন সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখন আমরা চলে আসি, দেখেন মোকদ্দমার যে কোনো পর্যায়ে আদালত কর্তৃক পক্ষসমূহকে কর্তন বা সংযোজন করার বিধান। দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 এর ওয়ার্ডার 1 রুল 10 এর 1 অনুসারে ভুল বাদীর নামে, আন্ডারলাইন করেন, ভুল বাদীর নামে মোকদ্দমা হলে এই বিষয়ে সন্দেহ হলে আদালত যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে মোকদ্দমাটি সরল বিশ্বাসে সৃষ্ট ভুলের মাধ্যমে করা হয়েছে, কিসের মাধ্যমে, সরল বিশ্বাসে, এবং এটি প্রকৃত বিরোধীয় বিষয় নির্ধারণের জন্য প্রয়োজনীয়, সেক্ষেত্রে উক্ত আদালত মোকদ্দমার যে কোনো পর্যায়ে অন্য কোনো ব্যক্তিকে বাদী হিসেবে গোলদান স্থলাভিষিক্ত বা সংযোজিত করতে পারে। তাহলে এক আদেশের 10 এর 1 এ কারে স্থলাভিষিক্ত করতেছে, বাদীরে, কারে সংযোজিত করতেছে, বাদীরে। স্থলাভিষিক্ত মানে কি, একজনের জায়গায় আর একজন, সাবস্টিটিউশন। আর সংযোজন মানে কি, যে আছে তো আছে, সাথে আর একজনও যুক্ত হবে, এটা হলো কি সংযোজন। আদালত পক্ষসমূহকে বাদ দিতে বা যোগ করতে পারেন। কোর্ট মে স্ট্রাইক আউট অর অ্যাড পার্টি, স্ট্রাইক আউট শব্দটা বলতেন, স্ট্রাইক আউট মানে হলো কর্তন, স্ট্রাইক আউট মানে কি, কর্তন। দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 এর ওয়ার্ডার 1 রুল 10 এর 2 বিধি 2 অনুসারে যদি সরল বিশ্বাসে ভুলের মাধ্যমে কোনো মোকদ্দমা দায়ের করা হয় বা মোকদ্দমা বিরোধের বিষয় নির্ধারণের জন্য প্রয়োজন হয়, তাহলে আদালত মোকদ্দমার আন্ডারলাইন করবেন, যে কোনো পর্যায়ে কোনো পক্ষের আন্ডারলাইন করবেন আবেদন ক্রমে, কোনো পক্ষের কি ক্রমে, আবেদন, কোন পক্ষ মানে বাদী অথবা বিবাদী, বা আবেদন ছাড়াই অন্যায়ভাবে যুক্ত যে কোনো পক্ষের নাম কাটতে পারবে। স্ট্রাইক আউট, অন্যায়ভাবে যুক্ত মানে যারা খালি খালি অন্তর্ভুক্ত করছে তার নাম কি করতে পারবে, কাটতে পারবে, এবং অন্য যে ব্যক্তির নাম যুক্ত করা উচিত অথবা মোকদ্দমা নিষ্পত্তি করার জন্য আদালতের সামনে যার উপস্থিতি প্রয়োজন হতে পারে তাকে যুক্ত করতে আদেশ দিতে পারে। তাহলে কাটতে পারে প্লাস যুক্ত করতে পারে, দুইটাই পারে 10 এর 2। এখন যদি বলেন স্যার 10 এর 1 এর সাথে 10 এর 2 এর পার্থক্য কি, ভাই 10 এর 1 শুধু বাদীর ক্ষেত্রে, আর 10 এর 2 বাদী বিবাদী উভয়, বাদী বিবাদী উভয়। 10 এর 2 এ আদালতে আবেদন করা যায় বা আদালত স্বপ্রণোদিতও পারে, কিন্তু 10 এর 1 শুধু পারে হলো আদালত নিজের ইচ্ছায়, নিজের ইচ্ছায়। আর কর্তনের কথা বললে 10 এর 2, কর্তনের কথা বললে 10 এর 2। আপনারা যারা এই ব্যাপারটা আরো ভালোভাবে বুঝতে চান, আমরা তো লিখিততে সংক্ষেপে আলোচনা করলাম, আপনারা দেওয়ানি কার্যবিধির আমাদের এমসিকিউ লেকচার আছে, ওই এমসিকিউ লেকচারটা একটু ধৈর্য ধরে দেখলে তাহলে এক আদেশে বিস্তারিত যা আছে সব বুঝে ফেলবেন, বুঝতে পারছেন? দেখেন তো, তারপরে দেখেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে কোনো ব্যক্তির সম্মতি ছাড়া তাকে অক্ষম বাদীর আসন্ন বন্ধু হিসেবে যুক্ত করা যাবে না। মানে আপনি যদি তাকে কাউকে আসন্ন বন্ধু, একটু আগে পড়ে আসছি না 32 আদেশে যে নাবালক বাদী হইলে আসন্ন বন্ধু যুক্ত করা যায়, এখন আসন্ন বন্ধু যদি কাউকে বানাইতে চান অবশ্যই তার অনুমতি লাগবে। আরিফ সাহেব ধরেন অক্ষম, অক্ষম বলতে বুঝাচ্ছি মানে উনি পাগল, এখন ওনার পক্ষে আসন্ন বন্ধু যদি আশরাফুল্লে যুক্ত করতে চাই তবে অবশ্যই আশরাফুলের অনুমতি লাগবে। সে কি আরিফ সাহেবের মানে আসন্ন বন্ধু হতে চায় কিনা। আচ্ছা, পরে নতুন বিবাদী সংযুক্ত করলে বা বিবাদীর নাম যুক্ত করলে আরজি সংশোধন করতে হবে, আন্ডারলাইন করেন। যদি কোনো আরজিতে, যদি কোনো মামলায় নতুন বিবাদী সংযুক্ত করে তাহলে অবশ্যই কি করতে হবে, আরজি সংশোধন করতে হবে, এবং সংশোধিত আরজি ও সমনের নকল নতুন বিবাদীর নিকট প্রেরণ করতে হবে, এবং আদালত উপযুক্ত মনে করলে মূল বিবাদীর উপরও জারি করতে হবে। এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন আসে
যে কাকে সংযুক্ত করলে আরজি সংশোধন করতে হবে? বিবাদীকে। বিবাদীকে। তামাদি আইন 1908 ধারা 22 অনুযায়ী যে ব্যক্তিকে বিবাদী হিসেবে যুক্ত করা হয়েছে তার বিরুদ্ধে সমন প্রাপ্তির তারিখ হতে আইনগত কার্যক্রম শুরু হয়েছে বলে কি হবে? গণ্য হবে। 5টা কেটে দেন, 5 নাম 5 লেখা আছে না, ওই যে শুরুতে একটা 5 আছে, 5টা কাটে। তামাদি আইন 1908 22 ধারা অনুযায়ী যে ব্যক্তিকে বিবাদী হিসেবে যুক্ত করা হয়েছে তার বিরুদ্ধে সমন প্রাপ্তির তারিখ হতে আইনগত কার্যক্রম শুরু হয়েছে বলে কি হবে? গণ্য হবে। তাহলে এই হলো আমাদের প্রশ্নের উত্তর। আপনার মোটামুটি প্রশ্নে যেটা জানতে চাইছে নরমালি একাদেশের 10-এর 2, কিন্তু আমরা 10-এর 1ও আলোচনা করছি, 10-এর 2ও আলোচনা করেছি। 10-এর 1 হলো ভুল বাদীর নামে মামলা করলে বাদী সংযুক্ত প্লাস স্থলাভিষিক্ত করতে পারে, আর 10-এর 2 মানে হলো যে কোনো পক্ষ কর্তন করতে পারে বা সংযুক্ত করতে পারে। ঠান্ডা মাথায় দেখেন, আজকে আপনাদের লিখিত এই পর্যন্তই। আগামী মঙ্গলবার 3টা 30-এ আপনাদের ক্লাস আছে, এবং সেই সাথে সাথে আমাদের বৃহস্পতিবার 3টা 30-এ আপনাদের পরীক্ষা আছে, এবং পরীক্ষার বিষয়বস্তু হলো কত কত নাম্বার বলছিল তো বলেন তো? 7, 8, 9, 10। 7, 8 আমাদের সাজেশন দেওয়ানি কার্যবিধির সাজেশনের 7, 8, 9, 10 সবাই পরীক্ষা দিবেন। ধন্যবাদ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যদি কেউ ভর্তি না হয়ে থাকেন ভর্তি হয়ে যায়, যাদের বকেয়া আছে অনলাইন অফলাইন মিলিয়ে পরিশোধের চেষ্টা করেন। ধন্যবাদ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।